জীবনের অভিনয় এমনভাবে করো যে পর্দা পড়ার পরেও হাততালি বাজতেই থাকে। কবির লেখা এই লাইন সুশান্তের জন্য একদম উপযুক্ত। 14ই জুন ঠিক 4 বছর আগে বলিউডের আকাশ থেকে অকালে ঝরে পড়েছিল একটি তারা, একটি উজ্জ্বল স্বপ্ন যে পৃথিবীর আলোয় নিজের জায়গা করে নিয়েছিল। সেই সুশান্ত সিং রাজপুতের হঠাৎ অপ্রত্যাশিতভাবে বিদায় যেন তারকা ভরা আকাশে গভীর শূন্যতা তৈরি করে দিয়েছে। তার হাসি, তার প্রতিভা আর তার জীবন যেন আমাদের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। কেন, কিভাবে আর কাদের দোষে এমন একটি প্রাণ নিভে গেল? এই ভিডিওতে আমরা আলোচনা করব সুশান্তের সংগ্রাম থেকে সাফল্য, আর সাফল্য থেকে মর্মান্তিক পরিণতি। সেই সাথে আলোচনা করব বলিউডের চকচকে রূপোলী পর্দার আড়ালে লুকিয়ে থাকা এমন কালো দিক যা শুনলে আপনার ভিতর কেঁপে উঠবে। সুশান্ত সিং রাজপুতের জন্য আপনার হৃদয় আবেগে ভরে আসবে, আর আপনাকে ভাবতে বাধ্য করবে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিল নাকি তাকে প্ল্যান করে মার্ডার করা হয়েছিল। 1984 সালের 21শে জানুয়ারি বিহারের পূর্ণিয়া জেলার একটি ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। তার পরিবার ছিল মধ্যবিত্ত পরিবার। যদিও তার জন্ম গ্রামের বাড়িতে হয়েছিল, কিন্তু তার শৈশব কাটিয়েছিল পাটনায় এবং সেখানেই প্রাথমিক পড়াশোনা করেন। একটি সাক্ষাৎকারে সুশান্ত জানিয়েছেন, ছোটবেলায় তার বাবা মা ভালোবেসে তাকে গুলশান বলে ডাকতেন। সুশান্তের বাবার নাম কৃষ্ণ কুমার সিংহ, যিনি বিহারের হ্যান্ডলুম কর্পোরেশনের টেকনিক্যাল অফিসারের কাজ করতেন, এবং তার মা ছিলেন একজন গৃহবধূ। সুশান্তের পরিবারে বাবা মা ছাড়াও তার 4 বড় বোন ছিল। সুশান্ত বাড়ির একমাত্র ছোট্ট ছেলে হওয়ায় সবাই তাকে খুবই ভালোবাসতেন। তার দিদিরা সবসময় তাকে চোখের মণি করে রাখত। এক কথায় বলা চলে, সুশান্তের দিদিরা সুশান্তের কাছে সেকেন্ড মাদার, অর্থাৎ দ্বিতীয় মায়ের মতো ছিল। সুশান্ত তার প্রাথমিক পড়াশোনা পাটনার সেন্ট কারেন্স হাই স্কুল থেকে করেন। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন, অর্থাৎ জিনিয়াস মাইন্ডসেট ছিল তার। স্কুলের সেরা ছাত্রদের মধ্যে গণ্য করা হতো তাকে। সুশান্ত তার মায়ের অত্যন্ত আদরের ছিলেন এবং তিনি তার মাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতেন। যখন সুশান্ত ক্লাস 10-এ পড়তেন, তখন তার মায়ের ব্রেন হ্যামারেজ হয় এবং সেই কারণে তার মা মারা যান। মায়ের মৃত্যুর সময় সুশান্তের বয়স ছিল মাত্র 16 বছর। মাকে হারানোর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। যে মাকে তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যে মা তার কাছে পুরো দুনিয়া ছিল, সেই মাকে মাত্র 16 বছর বয়সে হারিয়ে সে পুরো দুনিয়াটাকেই হারিয়ে ফেলেছিলেন। এই অল্প বয়সে মাকে হারানোর যে কি কষ্ট, সেটা তারাই বোঝে যাদের মা আর এই পৃথিবীতে নেই। সুশান্ত তার মায়ের মৃত্যুতে যতটা কেঁদেছিলেন, তার চেয়েও বেশি তিনি এটা চিন্তা করতেন যে তিনি এমন কি করতে পারেন যার জন্য তার মা তার কাছে আবার ফিরে আসবে। সুশান্তের অনেক সময় লেগেছিল নিজেকে এটা বোঝাতে যে মাকে আর ফিরে পাওয়া সম্ভব নয়। তবে শেষ পর্যন্ত সুশান্ত তার মাকে ভুলতে পারেননি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে তার মাকে নিয়ে পোস্ট করতেন। মায়ের মৃত্যুর পর সুশান্ত এবং তার পরিবার পাটনা থেকে দিল্লিতে চলে আসেন। সেখানে তিনি তার পরবর্তী পড়াশোনা হান্সরাজ মডেল স্কুল থেকে সম্পন্ন করেন। সুশান্ত কতটা ট্যালেন্টেড ও জিনিয়াস ছিল তা বোঝা যায় তার অ্যাচিভমেন্ট দেখে। তিনি ফিজিক্স অলিম্পিয়াডে সোনা জিতেছিলেন এবং মোট 11টি ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিলেন। সুশান্তের AIEEE অর্থাৎ অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশনে সারা দেশে 7ম স্থান অধিকার করেছিলেন, যার ভিত্তিতে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। বর্তমানে এই কলেজটির নাম দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ারিংয়ের সময় সুশান্ত দিল্লিতে শ্যামক ডাবার ডান্স একাডেমিতে যোগ দেন। যোগ দেওয়ার সময়
তার কোনো ধারণা ছিল না যে তিনি এত ভালো একজন ডান্সার হয়ে উঠবেন। সুশান্ত ধীরে ধীরে ডান্সারদের মধ্যে জায়গা করে নিতে শুরু করে এবং বলিউড অভিনেতাদের ব্যাকগ্রাউন্ডে ডান্স করার জন্য তাকে বেছে নেওয়া হয়। ধুম 2 সিনেমায় ঋত্বিক রোশনের পেছনে সুশান্তকে ডান্স করতে দেখা যায়। সুশান্তের ডান্স স্কিল দেখে তাকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে সিলেক্ট করা হয়। কিন্তু সুশান্তের তখন পাসপোর্ট ছিল না। তখন তিনি তার বাবাকে ডান্সের ব্যাপারে জানান এবং বলেন যে তাকে অস্ট্রেলিয়া যেতে হবে। সুশান্তের ডান্সের প্রতি এই প্যাশন দেখে তার বাবা তাকে সমর্থন করেন এবং দুজনে মিলে দ্রুত পাসপোর্টের ব্যবস্থা করেন। সুশান্ত 2006 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ঐশ্বরিয়া রায়ের ব্যাকগ্রাউন্ডে ডান্স করেছিলেন। ডান্স ক্লাসে যোগ দেওয়ার পর থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ বাড়তে থাকে এবং তিনি থিয়েটারে কাজ করা শুরু করেন। একবার একটি থিয়েটারের প্লেতে অভিনয় করার সময় বালাজি টেলিফিল্মসের একটি কাস্টিং টিমের সদস্যের নজর পড়ে সুশান্তের ওপর। সুশান্তের অ্যাক্টিং স্কিল এবং তার প্রেজেন্টেশন দেখে তার খুবই পছন্দ হয়। এরপর তারা তাকে কিস দেশ মে হে মেরা দিল সিরিয়ালে একটি সাপোর্টিং রোলে অভিনয় করার জন্য সুযোগ দেয়। সুশান্ত সেই রোলে কাজ করতে রাজি হন, কিন্তু তখনও তার ইঞ্জিনিয়ারিং সম্পন্ন হয়নি। বিটেক সম্পন্ন হতে তখনও 2টো সেমিস্টার বাকি ছিল। তখন সুশান্ত সিদ্ধান্ত নেয় সে আর ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করবে না, তার পরিবর্তে তাকে দেওয়া সিরিয়ালের অফারটি অ্যাকসেপ্ট করবে। সুশান্ত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়াই অভিনয়ে ক্যারিয়ার করার স্বপ্নে মুম্বাইতে চলে আসেন। যখন সুশান্ত মুম্বাইতে পৌঁছান তখন তাকে বলা হয় সেই সিরিয়ালের শুটিং কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। তখন তার হাতে কোনো কাজও ছিল না আর টাকা পয়সাও শেষ হয়ে আসছিল। আগাগোড়ায় সুশান্ত পড়াশোনায় ভালো ছিল, তাই তার পেটে যথেষ্ট বিদ্যা বুদ্ধি ছিল আর সেটাকে কাজে লাগিয়েই সে বাচ্চাদের টিউশন পড়ানো শুরু করেন আর সেখান থেকে ঠিকঠাক উপার্জনও করেন। সুশান্তের জন্য এটি একটি কঠিন সময় ছিল, কারণ তাকে অভিনয়ের জন্য ডাকা হয়েছিল কিন্তু তাকে টিউশন পড়াতে হচ্ছিল। কিছু মাস পরে কিস দেশ মে হে মেরা দিলের শুটিং শুরু হয়। সিরিয়ালে সুশান্তের চরিত্রটি সাপোর্টিং ছিল, কিন্তু তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। এরপর একতা কাপুর তার নতুন শো পবিত্র রিস্তাতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সুশান্তকে কাস্ট করে। সুশান্ত সিং রাজপুতের জীবনে বড় মোড় ঘুরে যায় পবিত্র রিস্তা টিভি শোয়ের মাধ্যমে। এখানে তিনি মানব দেশমুখের চরিত্রে অভিনয় করেন, যা তাকে ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। পবিত্র রিস্তার পাশাপাশি তিনি ঝলক দিখলা যা সিজন 4-এ অংশ নেন। সেখানে তার সঙ্গে তার তখনকার গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডেও ছিলেন, যিনি পবিত্র রিস্তাতে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। সুশান্ত 2011 সাল পর্যন্ত পবিত্র রিস্তাতে কাজ করেন, তবে তার মনে হচ্ছিল টিভিতে কাজ করলেও তিনি সিনেমার দিকেই যেতে চান। এরপর সুশান্ত আমেরিকাতে গিয়ে অ্যাক্টিং স্কিল ডেভেলপ করার কোর্স শুরু করেন, তবে কোর্স শেষ হওয়ার আগেই তিনি বলিউডে কাইপোচে মুভির জন্য অফার পান। স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় তিনি কোর্স শেষ না করেই মুম্বাইতে ফিরে আসেন। যেমনটা সুশান্ত ভেবেছিল, কাইপোচে মুভি সুপারহিট হয়। এই মুভিতে 3টি প্রধান চরিত্র ছিল। সবচেয়ে বেশি নজর কেড়েছিল সুশান্তের অভিনয়। এই মুভির সফলতা তাকে আরও এগিয়ে নিয়ে যায়। এরপর সুশান্তের মুভি পিকে 2014 সালে মুক্তি পায়। এই মুভিতে তিনি একটি ছোট্ট চরিত্রে একজন পাকিস্তানি ছেলের ভূমিকায় অভিনয় করেন। যদিও ভূমিকা ছোট্ট ছিল, তবুও রাজকুমার হিরানির মতো ডিরেক্টরের সাথে কাজ করার সুযোগের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি। ব্যাক টু ব্যাক সুপারহিট মুভি দেওয়ার পর সুশান্তের কাছে অনেক বড় বড় অফার আসতে থাকে। এর মধ্যে একটি অফার ছিল বলিউডের সবচেয়ে বড় প্রোডাকশন হাউস ইয়াশ রাজ ফিল্ম থেকে। ইয়াশ রাজ ফিল্মের সাথে কাজ করা যে কোনো অভিনেতার কাছে স্বপ্নের মতো। সুশান্ত ইয়াশ রাজ ফিল্মের অফার অ্যাকসেপ্ট করে নেয়। ইয়াশ রাজ ফিল্মের সাথে যুক্ত হওয়া সুশান্তের কাছে স্বপ্ন পূরণের মতো মনে হচ্ছিল, কিন্তু এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়। ইয়াশ রাজ ফিল্মের সাথে যুক্ত হওয়া কিভাবে সুশান্তের সবচেয়ে বড় ভুল, সেটা আমরা আগে আলোচনা করব। ইয়াশ রাজ ব্যানার তলে সুশান্তের প্রথম ফিল্ম আসে শুদ্ধ দেশি রোমান্স, যা ঠিকঠাক হিট হয়, কিন্তু এরপর থেকে শুরু হয়
সুশান্তের সাথে বলিউডের জঘন্য খেল। এই সবের মধ্যে সুশান্ত পরিস্থিতির সাথে লড়াই করতে থাকে আর ওর ফিল্মও আসতে থাকে। দর্শকদের তরফ থেকে সুশান্তের ফিল্ম প্রচুর ভালোবাসা পায়। এর মধ্যে বেশিরভাগ ফিল্ম হিটও হয় এবং বক্স অফিসে ভালো কালেকশনও করে। MS ধোনি, দ্য আনটোল্ড স্টোরি, ছিচড়ে এই সমস্ত ফিল্মের সফলতার পর দর্শক সুশান্ত সিং রাজপুতকে বলিউডের ভবিষ্যৎ বলে। সুশান্ত খুব অল্প সময়ের মধ্যে এত জনপ্রিয়তা অর্জন করে, যেটা পাওয়ার জন্য অনেক অ্যাক্টরদের বলিউডে সারা জীবন চলে যায়, তবুও তারা সেই সফলতায় পৌঁছাতে পারে না। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সুশান্তের লাইফ সুন্দর প্ল্যান মতো এগিয়ে চলেছে, কিন্তু হঠাৎ করে 14 জুন 2020 সবাইকে চমকে দিয়ে সুশান্ত চির বিদায় নেয়। চলুন জেনে নেওয়া যাক সুশান্তের মৃত্যুর আগে ঠিক কি কি ঘটেছিল, আর মৃত্যুর পর পুলিশের তদন্তে কি কি তথ্য উঠে আসে, যা আপনাকে ভাবতে বাধ্য করবে এটা কি আত্মহত্যা নাকি মার্ডার। 14 জুন 2020 সুশান্তের মৃতদেহ ওনার বান্দ্রা অ্যাপার্টমেন্টে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সুশান্তের মৃত্যুর 7 দিন আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা নিয়ে সুশান্ত খুব দুশ্চিন্তায় ছিল। 8 জুন 2020 তারিখে সুশান্তের এক্স ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু হয়। বলা হয় দিশা বহুতল বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। দিশার মৃত্যুর পর সুশান্ত অনেকটা ভেঙে পড়েন। সুশান্তের মৃত্যুর পর পুলিশ তার ল্যাপটপ ও মোবাইল ফোনের সার্চ হিস্টোরি চেক করে দেখতে পায় দিশার মৃত্যুর পর অনেকবার দিশার মৃত্যু রিলেটেড খবর সার্চ করছিল। সুশান্ত নিজের ও দিশার নাম দিয়ে সার্চ করে দেখার চেষ্টা করছিল নিউজে ওদের সম্বন্ধে কি দেখাচ্ছে। যেদিন দিশার মৃত্যু হয় সেদিন সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী সুশান্তের ফ্ল্যাটে সুশান্তের সাথেই ছিল। বলা হয় যে দিশার মৃত্যুর পর রিয়া চক্রবর্তী সুশান্তকে ভয় দেখানোর চেষ্টা করে। তার মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যে দিশার মৃত্যুর সাথে তোমার নাম জড়িয়ে পড়বে, এরপর তুমিও ফেঁসে যাবে আর তোমার ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। শুধু এইটুকুই নয়, 8 জুন সুশান্ত আর রিয়ার মধ্যে ঝগড়া এতটা বেড়ে যায় যে রিয়া তার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়। এরকম ভাবে রিয়ার চলে যাওয়াতে সুশান্ত মানসিকভাবে ভেঙে যায়। তখন সুশান্তের বড় বোন, যে মুম্বাইতেই ছিল, তাকে ফোন করে। দিশার সম্বন্ধে অনেক সময় কথা বলে, সেই সাথে রিয়ার ব্যবহার এবং কিভাবে সে তাকে ছেড়ে চলে যায় এই সম্বন্ধেও আলোচনা করে। বড় বোন বুঝতে পারে সুশান্ত দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে আছে, তাই সে তাকে সামলানোর জন্য 9 জুন তার কাছে চলে আসে। 3 দিন সুশান্তের সাথে থাকার পর সে চলে যায়। এরপর সুশান্তের অ্যাপার্টমেন্টে এক বন্ধু ও 2টো কুক ছিল। এদের বয়ান অনুযায়ী 13 জুন সুশান্ত সময় মতো ডিনার করে নিজের ঘরে ঘুমানোর জন্য চলে যায়। কল হিস্ট্রি দেখে বোঝা যাচ্ছিল অনেক রাত পর্যন্ত সুশান্তের ঘুম আসেনি। তারপর রাত 2টো বেজে তার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে কল করে, কিন্তু সে কল রিসিভ করেনি। এরপর সেকেন্ড কল টেলিভিশন অ্যাক্টর মহেশ শেট্টিকে করে, কিন্তু সেখান থেকেও কোনো উত্তর পাওয়া যায়নি। 14 জুন সকাল 6:30টার সময় সুশান্ত ঘুম থেকে উঠে। তারপর প্রায় 9টার সময় তার বোনের সাথে কথা বলে এবং 1 গ্লাস জুস নেয়। এরপর সুশান্তের বন্ধু মহেশ শেট্টির কল আসে, যাকে রাতে কল করেছিল। সুশান্ত তার সাথে কিছু সময় কথা বলে নিজের রুমে চলে যায় এবং দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। প্রায় সকাল 10টার সময় কুক খাবার বানানোর জন্য তৈরি হচ্ছিল। কি খাবার বানাবে এটা শোনার জন্য কুক যখন সুশান্তের রুমের দরজার সামনে ডাকাডাকি করে এবং অনেকবার নকও করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না, তখন কুক সুশান্তের বন্ধুকে ডেকে আনে। সুশান্তের ফ্রেন্ড এসে দরজাতে নক করে, ডাকাডাকি করে, দরজা খোলারও চেষ্টা করে, বাট ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তারপর সে সুশান্তের ফোনে কল করে, কিন্তু কলও রিসিভ হয় না। সুশান্তের বন্ধু তখন সুশান্তের বড় বোনকে ফোন করে সবকিছু বলে। সবকিছু শুনে সে সুশান্তের ফোনে কল করে, বাট কোনো উত্তর পায় না। তখন সুশান্তের বোন ভয় পেয়ে যায় আর বলে, পাশেই কোনো চাবি বানানোকে ডেকে আনো আর দরজা খোলার চেষ্টা করো। এর মধ্যে সুশান্তের বড় বোন সেখানে চলে আসে। তার উপস্থিতিতেই দরজা খোলা হয়। দরজা খোলার পর ভেতরের দৃশ্য দেখে সবার আত্মা কেঁপে ওঠে। একটা সবুজ রঙের চাদর, যার এক প্রান্ত
সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা আরেক প্রান্ত সুশান্তের গলায়, আর সুশান্ত ঝুলছে। দরজা খোলার পর তাদের এরকম একটা দৃশ্য দেখতে হবে তারা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। সুশান্তের বড় বোন এসব দেখে কান্নায় ভেঙে পড়ে। এর মধ্যে পুলিশ সেখানে চলে আসে আর তৎপরতার সাথে সুশান্তের নিথর দেহ নামানো হয়। একটা বিষয়, যখন 10:30টার দিকে জানতে পারে দরজা খুলছে না, ভেতর থেকে কোনো আওয়াজও আসছে না, তাও সেই দরজা খুলতে খুলতে 2টো বেজে যায়। সন্ধ্যা 5:30টার সময় সুশান্তের দেহ পোস্টমর্টমের জন্য কুপার হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওই দিনই রাত্রি 11:30টার সময় 5 জন ডক্টর মিলে সুশান্তের মৃতদেহের পোস্টমর্টম করে। পোস্টমর্টম রিপোর্টে উঠে আসে এটি আত্মহত্যা। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, গলায় ফাঁস লাগানোর কারণে দম বন্ধ হয়ে মৃত্যু হয় তার। এত রাত্রে পোস্টমর্টম করা নিয়ে বিবাদ হয়। পরে ডক্টর জানায় মুম্বাই পুলিশের অর্ডার ছিল, তাই তারা করেছে। কিন্তু আজ পর্যন্ত মুম্বাই পুলিশের তরফ থেকে কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। পোস্টমর্টম রিপোর্ট ও মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয় এটি আত্মহত্যা। একজন সাকসেসফুল, জিনিয়াস, বহুমুখী প্রতিভাসম্পন্ন অভিনেতার কাছে কি এমন কারণ হতে পারে যে তিনি এইভাবে নিজের জীবনলীলা সমাপ্ত করলেন? চলুন জেনে নেওয়া যাক এই ঘটনার পেছনে জুড়ে থাকা সম্ভাব্য কারণগুলিকে। ফার্স্ট, নেপোটিজম। বলিউডে নেপোটিজমের প্রভাব কতটা সেটা কারোর কাছে অজানা নয়। সুশান্তের মৃত্যুর পর বলিউডের নেপোটিজম কালচারের চর্চা হতে শুরু করে। কোথাও না কোথাও বলিউডের এই নেপোটিজম কালচার সুশান্তকে এত বড় স্টেপ নিতে বাধ্য করে। সুশান্ত এমন একটা পরিবার থেকে উঠে এসেছিল যার সাথে সিনেমা জগতের কোনো সম্পর্কই ছিল না। এক কথায় বলা চলে বলিউডে সুশান্তের কোনো গডফাদার ছিল না। এরপরেও সুশান্ত নিজের ট্যালেন্টের উপর দাঁড়িয়ে বলিউডে পৌঁছায়। শুধু পৌঁছাই না, সেখানে একের পর এক হিট ফিল্ম দেয় এবং বলিউডে নিজের জায়গা মজবুত করতে শুরু করে। সুশান্তের এই সফলতা দেখে বলিউড গ্যাংয়ের একটা অংশের রাতের ঘুম উড়ে যায়, অর্থাৎ তাদের ফেটে যায়। কিভাবে একজন আউটসাইডার বলিউডে এসে একের পর এক সফলতা পাচ্ছে, বাস এরপর থেকেই সুশান্তের কাছ থেকে একের পর এক ফিল্ম কেড়ে নেওয়া হয়, তাকে কন্ট্রাক্টের জালে ফাঁসিয়ে বেরোজগার রাখা হয়। এরপর পাবলিক নেপোটিজমকে বয়কট করতে শুরু করে। বরুণ ধাবান, আলিয়া ভাট সহ আরও অন্যান্য স্টার কিডসদের মুভি বয়কট করতে শুরু করে। নাম্বার 2, বলিউড গ্যাং। সুশান্তের প্রথম ফিল্ম হিট হওয়ার পর সুশান্ত ইয়াশ রাজ ফিল্মের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। এটা সুশান্তের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল, কিন্তু পরে এটাই বড় ভুলে পরিণত হয়। কারণ সুশান্ত 3টে মুভির জন্য ইয়াশ রাজ ফিল্মের সাথে যুক্ত হয়। এই 3টে মুভি ছিল শুদ্ধ দেশি রোমান্স, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি ও পানি। কন্ট্রাক্টের শর্ত অনুযায়ী এই 3টে মুভিতে কাজ করার পরই সুশান্ত অন্য কোনো মুভিতে কাজ করতে পারবে। ইয়াশ রাজ ব্যানারের তলে সুশান্তের শুদ্ধ দেশি রোমান্স হিট হয়। এরপর তার কাছে অনেক ফিল্মের অফার আসতে থাকে, কিন্তু কন্ট্রাক্টের কন্ডিশন অনুযায়ী সে কোনো ফিল্ম করতে পারে না। সুশান্ত অপেক্ষা করছিল ইয়াশ রাজ প্রোডাকশন হাউস থেকে তার কাছে কোনো বড় ফিল্মের অফার আসবে, কিন্তু তার অপেক্ষা লম্বা হতে থাকে। এরপর সুশান্ত ইয়াশ রাজ ফিল্মের মালিক আদিত্য চোপড়ার কাছে গিয়ে বলে তাকে বাইরের ফিল্মে কাজ করতে দেওয়া হোক। ওই সময় সুশান্ত সঞ্জয় লীলা বনসালের 3টে ফিল্ম সাইন করেছিল, কিন্তু কন্ট্রাক্টের শর্ত অনুযায়ী সুশান্ত ওই ফিল্মে কাজ করতে পারছিল না। এই কারণেই সুশান্ত ইয়াশ রাজ ফিল্মের থেকে পারমিশন চায় বাইরের ফিল্মে কাজ করার জন্য, কিন্তু ইয়াশ রাজ ফিল্মের মালিক আদিত্য চোপড়া তাকে মানা করে দেয়। কিন্তু সেই সময় ইয়াশ রাজ ফিল্মের সাথে যুক্ত থাকা অভিনেতা রণবীর সিং যখন এইরকম পারমিশন চায় অন্য প্রোডাকশন হাউসের সাথে কাজ করার, সাথে সাথেই পারমিশন পেয়ে যায়। অনেকটা সময় কেটে যায়, কিন্তু কন্ট্রাক্টের কন্ডিশন তাকে বসিয়ে রাখে। লম্বা অপেক্ষার পর 2015 সালে ইয়াশ রাজ ব্যানার তলে সুশান্তের দ্বিতীয় ফিল্ম আসে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি। এই ফিল্মটাও ঠিকঠাক চলে, সুশান্তের অভিনয়ের প্রশংসা সবাই করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এরপরেও সুশান্তকে ইয়াশ রাজ ফিল্ম থেকে বেশি ফিল্ম দেওয়া হচ্ছিল না। অন্যদিকে সুশান্তের পরিবর্তে অন্য অ্যাক্টরদের একের পর এক ফিল্ম দেওয়া হচ্ছিল। কন্ট্রাক্টের শর্ত অনুযায়ী ইয়াশ রাজ ফিল্ম সুশান্তের সাথে পানি নামক একটি ফিল্ম বানানোর কথা ছিল। এই ফিল্মের ডিরেক্টর ছিল শেখর কাপুর। এটা একটা বিগ বাজেট ফিল্ম ছিল।
এই ফিল্মের জন্য সুশান্ত এতটাই এক্সাইটেড ছিল যে সে অনেক বড় ফিল্ম মানা করে দেয়। 10 মাস অন্য জায়গায় গিয়ে সুশান্ত এই ফিল্মের জন্য ট্রেনিং নেয় এবং অপেক্ষা করতে থাকে। এই ফিল্মের শুটিং আজ শুরু হবে, কাল শুরু হবে করে সুশান্তের অপেক্ষা বাড়তে থাকে, আর এইভাবেই সুশান্তকে বসিয়ে রাখা হয়। এরপর সুশান্ত যখন জোর দিয়ে বলে, তখন তাকে বলা হয় পানি ফিল্মের বাজেট অনেক বেশি, এখন এই ফিল্ম ইয়াশরাজ প্রোডাকশন হাউস করবে না। এটা শোনা মাত্রই সুশান্তের হাত থেকে এই ফিল্মটাও বেরিয়ে যায়, যার জন্য সে অনেক বড় বড় ডিরেক্টরদের মানা করেছিল। সুশান্তের মন ভেঙে যায়, তার সময়ও নষ্ট হয় এবং আর্থিকভাবে অনেক বড় ক্ষতি হয় তার। তৃতীয় ফিল্ম পানি না হওয়ার কারণে সুশান্ত কন্ট্রাক্ট শেষ করার কথা বলে, কিন্তু ইয়াশরাজ ফিল্ম কন্ট্রাক্ট ক্যান্সেল করে না এবং সুশান্তকে প্রেসার করা হয় একটি ওয়েব সিরিজে কাজ করার জন্য। কিন্তু সুশান্ত ইয়াশরাজ ফিল্মের মালিক আদিত্য চোপড়ার এই প্রস্তাব ফিরিয়ে দেয়, কারণ তার কাছে অনেক ভালো আরও অফার ছিল। সুশান্তের মানা করার অধিকার ছিল, কিন্তু আদিত্য চোপড়ার এটা খারাপ লেগে যায়। বলা হয় আদিত্য চোপড়া তার পাওয়ারের মিসইউজ করে সুশান্ত সিং রাজপুতের থেকে অনেক ফিল্ম কেড়ে নেয়। নাম্বার 3, ফিল্ম কেড়ে নেওয়া। ফিল্ম কাইপোছে, শুদ্ধদেশী রোমান্স ও পিকের সফলতার পর সুশান্ত সিং রাজপুতের কাছে 7টি বড় বাজেটের ফিল্ম ছিল। এর মধ্যে কিছু ফিল্ম সে সঞ্জয় লীলা বনসালির সাথে সাইন করেছিল, কিন্তু সুশান্ত যখন ইয়াশরাজ ফিল্মের মালিক আদিত্য চোপড়াকে মানা করে দেয়, সাথে সাথে সুশান্তের হাত থেকে এই 7টি ফিল্মও বেরিয়ে যায়। এই বড় ফিল্মের মধ্যে ছিল গলিও কি রাসলীলা, রামলীলা, বাজিরাও মাস্তানি ও পদ্মাবত। সুশান্ত সিং রাজপুতের থেকে এই ফিল্মগুলো কেড়ে নিয়ে রণবীর সিংকে দেওয়া হয়। এরপরেও সুশান্তকে অনেক বড় ফিল্ম থেকে বাইরে বের করে দেওয়া হয়। বলা হয় যে এইসবের পেছনে বলিউডের অনেক বড় বড় গডফাদারের হাত ছিল। এরপরেও অনেক বড় বড় প্রোডাকশন হাউসকে প্রেসার দেওয়া হয় সুশান্ত সিং রাজপুতকে কাজ না দেওয়ার জন্য। তাদের এত বিরোধিতার পরেও ফক্স স্টুডিও ব্যানার তলে সুশান্ত সিং রাজপুতের মুভি MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি আসে। এটা সুপারহিট হয় এবং বক্স অফিসে ভালো কালেকশনও করে। সুশান্তের এত সফলতার পরেও তার কাছে কোনো বড় বাজেটের ফিল্ম আসে না। অপরদিকে বলিউডে অনেক অভিনেতা এরকমও ছিল যারা একের পর এক ফ্লপ ফিল্ম দেওয়ার পরেও তাদের কাছে অনেক ফিল্ম আসছিল। নাম্বার 4, ভালোবাসা। সুশান্ত সিং রাজপুতের প্রথম ভালোবাসা ছিল অঙ্কিতা লোখান্ডে। এদের ভালোবাসা সিরিয়ালের সেট থেকে শুরু হয় এবং 6 বছর চলে। সেই সময় চর্চাও চলছিল এরা বিয়ে করবে, কিন্তু কিছু পার্সোনাল কারণের জন্য হয়তো তারা আলাদা হয়ে যায়। এরপর সুশান্ত সিং রাজপুতের লাইফে এন্ট্রি হয় রিয়া চক্রবর্তী। রিয়া চক্রবর্তী এবং সুশান্ত সিং রাজপুত একসাথে থাকতে শুরু করে এবং এদের বিয়ের চর্চাও শুরু হয়। যেমনটা ভিডিওর শুরুতে বললাম, 8ই জুন সুশান্ত ও রিয়ার মধ্যে তুমুল ঝগড়া হয়। রিয়া সুশান্তকে ভয় দেখানোর চেষ্টা করে এবং তাকে হুমকিও দেয় দিশার আত্মহত্যার কেসে তাকে ফাঁসানোর জন্য, তার কেরিয়ার শেষ করে দেওয়ার। সুশান্তের পরিবারের বক্তব্য অনুযায়ী রিয়া সুশান্তের অনেক টাকা পয়সা নয়ছয় করেছে এবং তাকে ভুলভাল ইনফরমেশন দিয়ে মিসগাইড করার চেষ্টাও করেছে। নাম্বার 5, ডিপ্রেশন। আমরা সবাই জানি সুশান্ত ট্যালেন্টেড ও জিনিয়াস ছিল, কিন্তু মানুষ যতই ট্যালেন্টেড ও জিনিয়াস হোক না কেন, যখন তার আশেপাশের মানুষ তার বিরুদ্ধে চলে যায় আর আপনি যার উপর ভরসা করতেন সেই যদি আপনার ভরসা ভেঙে আপনাকে হুমকি দিতে শুরু করে, তখন শক্ত মনের মানুষও ভেঙে যায়। ঠিক এইরকমই সুশান্তের সাথেও ঘটছিল। সুশান্তের হাত থেকে একের পর এক ফিল্ম চলে যাচ্ছিল, তাকে কোনো বড় ফিল্মে কাজ দেওয়া হচ্ছিল না। তার আশেপাশে এমন পরিস্থিতির সৃষ্টি করা হয় সে ডিপ্রেশনে চলে যায়। পুলিশি তদন্তে উঠে আসে যে সুশান্ত ডিপ্রেশনে চলে যায় এবং তার ট্রিটমেন্টও চলছিল। নাম্বার 6, বলিউডের বহুরূপী ব্যবহার। বড় বড় প্রোডাকশন হাউস থেকে ব্যান হওয়ার পরেও সুশান্ত নিজের ট্যালেন্টের যোগ্যতায় ফিল্ম পাচ্ছিল। তার ফিল্ম সাকসেসফুলও হচ্ছিল, দর্শক তার অভিনয়ের প্রশংসাও করত, কিন্তু দুঃখের বিষয় হলো তাকে কখনো বলিউডের কোনো বড় অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। কিন্তু সেই সময় স্টার কিডসদের ফ্লপ ফিল্মকেও অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। কোনো বড় অ্যাক্টর তাকে সাপোর্ট করেনি, কোনো অ্যাওয়ার্ড শোতে তাকে ডাকা হতো না, আর ডাকলেও তাকে সবার সামনে অপমান করা হতো। বলিউডের এই বহুরূপী ব্যবহার কোথাও না কোথাও সুশান্তের মনে আঘাত করেছে। নাম্বার 7, বলিউডের ব্যান। সঞ্জয় লীলা বনসালি ও ইয়াশরাজ ফিল্ম থেকে বের করে দেওয়ার পর সুশান্ত করণ জোহরের সাথে একটি ফিল্ম সাইন করে, যার নাম ছিল ড্রাইভ। এই ফিল্ম সময় মতো তৈরি তো হয়ে গিয়েছিল, কিন্তু অনেক বাহানা দেখিয়ে এই ফিল্মের রিলিজ ডেট 2 বছর পিছিয়ে দেওয়া হয়।
পরে সুশান্তের বিরোধিতার পর এই ফিল্ম থিয়েটারে রিলিজ না করে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়। এই কারণে সুশান্ত নারাজ হয় এবং করণ জোহরের সাথেও কথা কাটাকাটি হয়। ফলস্বরূপ করণ জোহর তার ধর্মা প্রোডাকশন থেকে সুশান্ত সিং রাজপুতকে ব্যান করে দেয়। এরপর সুশান্ত সাজিদ নাডিয়াওয়ালার সাথে ছিচোরে ফিল্ম সাইন করে। এই ফিল্ম সুপারহিট হয় এবং বক্স অফিসে ভালো কালেকশনও করে। কিন্তু এরপরেও সাজিদ নাডিয়াওয়ালা সুশান্ত সিং রাজপুতের সাথে পরে কোনো ফিল্ম করবে না বলে সিদ্ধান্ত নেয়। সেই সাথে নাডিয়াওয়ালা ফিল্ম থেকেও তাকে বের করে দেওয়া হয়। বলা হয় যে সাজিদ নাডিয়াওয়ালার এই সিদ্ধান্তের পেছনে বলিউডের পাওয়ারফুল লোকের হাত ছিল। করণ জোহর ও আদিত্য চোপড়ার ওপর অভিযোগ ওঠে যে এরাই প্রথম বলিউডে সুশান্ত সিং রাজপুতকে ব্যান করার প্রথা চালু করে। এরপর তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে অন্য প্রোডাকশন হাউসের ওপর চাপ দেয় যাতে তারা সুশান্ত সিং রাজপুতকে কোনো কাজ না দেয়। বলিউডের টপ প্রোডাকশন হাউস যেমন আদিত্য চোপড়ার ইয়াশরাজ ফিল্ম, করণ জোহরের ধর্মা প্রোডাকশন ছাড়াও নাডিয়াওয়ালা ফিল্মস, টি সিরিজ, সালমান খান ফিল্মস, দীনেশ গ্রুপ ও বালাজি টেলিফিল্মস থেকেও সুশান্ত সিং রাজপুতকে ব্যান করা হয়। এক কথায় বলা চলে বলিউড গ্যাং একত্রিত হয়ে সুশান্ত সিং রাজপুতকে ব্যান করে। সুশান্ত একজন ট্যালেন্টেড আউটসাইডার ও বলিউডে তার কোনো গডফাদার না থাকার দাম এইভাবে দিতে হয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন বলিউডের কালো তত্ত্ব বেরিয়ে আসে এবং তারা কিভাবে সুশান্ত সিং রাজপুতকে টার্গেট করেছে এটা জানতে পারে, তখন সাধারণ মানুষের মধ্যে ক্রোধের জন্ম দেয়। এরপর সাধারণ মানুষ আন্দোলনের মাধ্যমে আদিত্য চোপড়া ও করণ জোহর সহ আরও অন্যান্য বলিউড ফিল্মের বয়কট করতে শুরু করে। এটাই কারণ ছিল করণ জোহর যে সমস্ত ফিল্মের সাথে পরবর্তীতে যুক্ত হয়েছে সেই সমস্ত ফিল্মই ফ্লপ হয়েছে। বলিউডে সুশান্ত সিং রাজপুতের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র চলছিল তাও কোনো বলিউড অ্যাক্টর সুশান্ত সিং রাজপুতের ফেভারে কথা বলেনি। সুশান্ত সিং রাজপুত আমাদের মধ্যে আর নেই, কিন্তু সে যেতে যেতে বলিউডের ডার্ক সাইড আমাদের সামনে তুলে ধরেছে, যেটা সম্পর্কে সাধারণ মানুষ অজানা ছিল। এই কারণেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বড় বড় স্টার কিডস এবং নেপোটিজমকে বয়কট করতে শুরু করে। ভিডিওটি শেষ করার আগে সুশান্ত সিং রাজপুতের একটি ডায়লগ, हम हार जीत सक्सेस फेलियर में इतना उलझ गए कि जिंदगी जीना भूल गए। जिंदगी में अगर कुछ सबसे ज्यादा जरूरी है तो वो है खुद जिंदगी। আপনাদের কমেন্ট করে বলতে হবে এটা সুশান্তের কোন ফিল্মের ডায়লগ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে হয়তো আপনার কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু এটা আমাকে অনেক মোটিভেট করবে।